নিশ্চয়ই তোমরা অনেক বেশি ভালো আছো। স্কুল খোলার একটা সম্ভাবনা দেখে তোমরা সবাই বেশ ভালো আছো, তাই না? তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আশা রাখছি স্কুল প্রাঙ্গণ আবারও কি আগের মতো মুখরিত হয়ে উঠবে, ঠিক আছে? কিন্তু আবার সেই স্কুল খুলবে, সেই আনন্দে পড়াশোনা কিন্তু কখনোই বন্ধ করে দিবে না। কিন্তু যতদিন না স্কুল না খুলছে অনলাইন ক্লাসের কিন্তু কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো সুতরাং নিজেরাও পড়াশোনা করবে, অনলাইনে আসবে, লাইভে বসবে, ঠিক আছে? এবং অন্যদেরকেও লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাবে, ঠিক আছে? কারণ লাইভে আসার কিন্তু তুমি লাইভে আসলে তোমার সমস্যাগুলো যেভাবে সমাধান করতে পারবে সেটা কিন্তু কোনো ভিডিও দেখে কখনোই সমাধান করা সম্ভব না। আমি সবসময় বলি যে ভিডিও যখন দেখছো তখন দেখা যাবে তুমি শুধু দেখছো কিন্তু সেখানে শেখার তেমন কিছু শিখলেও তুমি সমাধান করতে পারছো না। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে, ওই দ্বন্দ্বটা তোমাকে পিছিয়ে করতে পিছিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এই কারণে তোমাকে অবশ্যই লাইভে আসতে হবে। আজকে আমি তোমাদের গ্রুপ সাবজেক্ট পরিণতি নিয়ে এসেছি, ঠিক আছে? পরিণতি আমি গত ক্লাসে তোমাদেরকে পরিণতির সংজ্ঞা, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, পরিবার, রাষ্ট্র, সরকার এগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই সবার মনে আছে। খুব শিখিয়ে তোমরা বই এবং খাতা নিয়ে আসো, তাহলে আবার আমি যা পড়িয়েছি সেটা তোমাদের মনে হবে, ঠিক আছে? বই এবং খাতা রাখা, আমি সবসময় বলি বই ছাড়া কিন্তু হাতে কলম এবং পেন্সিল ছাড়া কখনোই ক্লাসটা আসলে সম্পূর্ণ হয় না। যে কোনো জিনিস ইম্পর্টেন্ট তথ্যগুলোকে নোট করে রাখবে, ঠিক আছে? আজকেও আমি ঠিক সেভাবে তোমাদের কিছু নিয়ে আসছি। রাষ্ট্রের উৎপত্তি, আজকে আমরা যা শিখবো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু শেখার ফল আমি তোমাদের এখানে আলাদা করে রাখছি যাতে পড়ার সময় বুঝতে পারো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? কি জানতে পারবে? রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? জানতে পারবে। এরপরে আসছে বিভিন্ন বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতবাদ সম্পর্কে, বিভিন্ন মতবাদ সম্পর্কে ধারণা পাবে, ঠিক আছে? এই পাঠটা পড়ে তোমরা এগুলো শিখতে পারবে। তারপর আসছে রাষ্ট্রের উৎপত্তি, বিভিন্ন মতবাদ, এবং এরপরে আসছে সরকার। সরকার সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? এদের রাষ্ট্র ও সরকারের মধ্যে যে একটা পার্থক্য আছে বা যে সম্পর্কটা রয়েছে সেটা সম্পর্কে তোমরা ধারণা পাবে। তাহলে কি বলছো? সরকার সম্পর্কে জানতে পারবে। সরকার সম্পর্কে সরকার সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? এরপরে সরকার ও রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবে। সরকার ও রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবে, ঠিক আছে? তোমরা এক নজরে এগুলো খাতায় লিখে রাখো। ঠিক আছে? এক নজরে তোমরা এগুলো খাতায় লিখে রাখবে। কারণ হচ্ছে যখনই তুমি বইয়ের উপরে পেন্সিল দিয়ে তুমি লিখে রাখতে পারো, যখনই তুমি চ্যাপ্টারটা অধ্যায়টা বের করবে তখনই তুমি এই সম্পর্কে যে এখানে কি কি শিখতে পারছো এই সম্পর্কে এক নজরে তুমি দেখতে পারবে, ঠিক আছে? এখানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন মতবাদ সম্পর্কে ধারণা পাবে, সরকার সম্পর্কে জানতে পারবে, সরকার ও রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবে, ঠিক আছে? তার প্রথমে আসি আমরা রাষ্ট্রের উৎপত্তি, ঠিক আছে? রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র কখন কিভাবে উৎপত্তি করেছে তা নিশ্চিত করে আসলে বলাটা কঠিন, ঠিক আছে? সুনিশ্চিতভাবে কেউ কখনো বলতে পারছে না।
কিন্তু কিভাবে রাষ্ট্র উৎপত্তি হয়েছে তার সম্পর্কে সবাই একটা ধারণা দিচ্ছে। ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ দিয়েছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য মতবাদ রয়েছে, সেই উল্লেখযোগ্য মতবাদগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে? সবাই লিখে নাও। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদ, ঠিক আছে? মতবাদ এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মতবাদ। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মতবাদ। অনেকগুলো মতবাদের মধ্যে আমি যে মতবাদগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে উল্লেখযোগ্য মতবাদ। এক হচ্ছে ঐশী মতবাদ। আমি আবার তোমাদেরকে এই মতবাদগুলো সম্পর্কে আলোচনা করব। ঐশী মতবাদ, ঠিক আছে? এক হচ্ছে কি? ঐশী মতবাদ। দুই হচ্ছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ। বল বা শক্তি প্রয়োগ সামাজিক চুক্তি মতবাদ, ঠিক আছে? চার হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তিন হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ, ঠিক আছে? সবাই লিখে রাখো। চার হচ্ছে বিবর্তন বা পরিবর্তন, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, ঠিক আছে? অনেকগুলো মতবাদ রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে। আমি প্রথমে বলছি রাষ্ট্রের উৎপত্তি কখন কিভাবে হয়েছে তার সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি, কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে, ঠিক আছে? এই বিভিন্ন মতবাদের মধ্যে উল্লেখযোগ্য চারটি মতবাদ আমি তোমাদেরকে তুলে দিলাম, তোমরা লিখো। আমি প্রত্যেকটি মতবাদ তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সবাই খাতায় লিখে রাখো। প্রথম হচ্ছে ঐশী মতবাদ, দুই হচ্ছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ, তিন হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, চার হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, ঠিক আছে? এবার আসি আমরা শুরুতে ঐশী মতবাদ। ঐশী মতবাদটা কি? এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন একটি মতবাদ। তাই ঐশী মতবাদের উল্লেখযোগ্য তথ্য হচ্ছে এটি একটি পুরাতন মতবাদ। এই উল্লেখযোগ্য তথ্যগুলোকে তোমাদেরকে আমি আন্ডারলাইন করে রাখতে বলি, কারণ এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, আবার নৈতিক প্রশ্নেও আসতে পারে, ঠিক আছে? সেই কারণে তোমরা সবসময় মনে রাখবে যে আমি সবসময় বলে থাকি যে প্রত্যেকটা প্রশ্নের একটা জ্ঞানমূলক উত্তর থাকে। জ্ঞানমূলক উত্তর হচ্ছে প্রশ্নে যেটা চাই সরাসরি ভাবে সেই উত্তরটাকে দেওয়া, ঠিক আছে? তথ্য নির্ভর হতে হবে। তারপর তুমি সেটাকে অবশ্যই বিশ্লেষণ করে বুঝিয়ে দিবে প্রাসঙ্গিক যুক্তি নির্ভরের মাধ্যমে, ঠিক আছে? ঠিক সেভাবে তাহলে ঐশী মতবাদের মূল তথ্য যেটা সেটা হচ্ছে এটি একটি পুরাতন মতবাদ, ঠিক আছে? ঐশী মতবাদ হচ্ছে একটি পুরাতন মতবাদ। তুমি ঐশী মতবাদের পাশেই তোমার খাতায় লিখে রাখো, ঠিক আছে? ঐশী মতবাদ হচ্ছে একটি পুরাতন মতবাদ। এই মতবাদে বলা হয় বিধাতা বা স্বয়ং সৃষ্টিকর্তাই এই রাষ্ট্র কি করেছেন? তৈরি করেছেন, ঠিক আছে? সবাই জবাবদিহিতা রাষ্ট্রের কাছে, জনগণের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এই মতবাদের প্রেক্ষিতে বলা হয়। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই মতবাদও যে যুক্তি নির্ভর নয় এটাও পরে ধারণা নিতে পারে রাষ্ট্রবিজ্ঞানীগুলো। আবার বলে যে এই মতবাদ যে যুক্তি নির্ভর নয়, তারা সেটাও পরে প্রতিষ্ঠিত করেছেন, কারণ সরাসরি স্বয়ং কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, কিন্তু এখানে সরাসরি রাষ্ট্রের কাছে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক রয়েছে, ঠিক আছে?
এই মতবাদে আরো বলছেন যে শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকটই দায়ী থাকেন। ঠিক আছে, শাসন নির্দেশ অমান্য করে বা এই মতবাদ অনুসারে শাসক এক নাগারে যেমন রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান, মানে স্বয়ং সৃষ্টিকর্তা যে রাষ্ট্র উৎপত্তি করেছেন এই রাষ্ট্রপ্রধান হচ্ছেন সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন আবার ধর্মীয় প্রধান। ঠিক আছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনকভাবে বলেছেন। ঠিক আছে, তারা আবার বলেছেন এটা অগণতান্ত্রিক আবার অযৌক্তিক বলে তারা সমালোচনা করেছেন। কারণ এটা অগণতান্ত্রিক হতে পারে, কারণ জনগণ যেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারছে না, এই কারণে বলা হচ্ছে এটা অগণতান্ত্রিক। ঠিক আছে, আবার আধুনিকও নয়, তাহলে অযৌক্তিকও বটে। তাদের মধ্যে যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে স্বৈর শাসনের সৃষ্টি হবে। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে এই মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয়, কিন্তু এই মতবাদের কারণে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এই কারণে পরে অনেকের মধ্যে এটা ধারণা হতে থাকে। তাই ঐশী মতবাদ একটা পুরাতন মতবাদ এবং এটি স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এই মতবাদের মূল প্রতিপাদ্য কথা। ঠিক আছে, এরপরে আসছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এটাও অনেকটা পুরাতন, কিন্তু ঐশী মতবাদ হচ্ছে সবচেয়ে বেশি পুরাতন। তারপরে আসছে বল বা শক্তি প্রয়োগ, মানে বল, এই মতবাদে বলা হচ্ছে যে বল বা শক্তি প্রয়োগ করে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, মানে অত্যাচারী যারা তারা শক্তি প্রয়োগ করে রাষ্ট্রের উৎপত্তি করেছে এবং সবল যারা তারা দুর্বলের উপরে কি করে, নির্যাতন করে, তাই না? ওই নির্যাতনের ভিত্তিতেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানীরা বলতে চাচ্ছেন যে এটাও একটা অরাজকতার সৃষ্টি করবে, কারণ রাষ্ট্রে যদি বল প্রয়োগ করে যদি রাষ্ট্রের উৎপত্তি হতো তাহলে কি মারামারি কাটাকাটি সবকিছু শুরু হয়ে যেত, তাই না? তাহলে সেক্ষেত্রেও এই মতবাদটিও যৌক্তিক নয়। এই মতবাদের মধ্যে এখানে একটা আধিপত্য বিস্তারের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, যার আধিপত্য রয়েছে সেই কি বিস্তার সাধন করে বল প্রয়োগ করে রাষ্ট্র তৈরি করতে পারবে, এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়। এই কারণেই বলা হচ্ছে যে এই মতবাদটাও সঠিক নয়। সৃষ্টির শুরু থেকেই আজ অব্দি এভাবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে কিন্তু রাষ্ট্র জন্ম হয়েছে। সমালোচকরা এই মতবাদকে অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছে। তারা বলেন শক্তির মাধ্যমে যদি রাষ্ট্র টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। ঠিক আছে, শক্তিশালী সামরিক দিক থেকে কিন্তু যেসব রাষ্ট্র আসলে শক্তিশালী তারা কিন্তু পাশাপাশি যে দুর্বল রাষ্ট্র রয়েছে তারা কখনোই তাদের পাশে টিকে থাকতে পারতো না, কারণ সামরিক ক্ষমতা প্রয়োগ করে অন্য রাষ্ট্রকে দখল করে নিয়ে আসা হতো। ঠিক আছে, এই বিষয়টাও যে অযৌক্তিক রাষ্ট্রবিজ্ঞানের, এটা আসলে মারাত্মক একটা ক্ষতিকারক। ঠিক আছে, মারাত্মক একটা ক্ষতিকারক, কারণ সবার মধ্যে থাকবে যে আমি আধিপত্য বিস্তার করার একটা প্রবণতা বেশি থাকবে। ঠিক আছে, কারণ আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতা প্রয়োগ করে অবশ্যই আমি রাষ্ট্রে টিকে থাকবো বা রাষ্ট্র দখল করবো। সেক্ষেত্রে মারামারি, যুদ্ধ বিগ্রহ সবসময় চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এই মতবাদটাও আমরা যৌক্তিক হিসাবে বলতে পারছি না। আমরা যতক্ষণ বললাম সেটা হচ্ছে বল বা শক্তি প্রয়োগের মতবাদ। ঠিক আছে, এরপরে আসছে সামাজিক চুক্তি মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদ হচ্ছে, এই মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণ পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস, জন লক ও ফরাসি দার্শনিক জ্যাক রুসো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। ঠিক আছে, এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতি রাজ্যে বসবাস করত। প্রকৃতির মাঝে তারা প্রকৃতির নিয়ম মেনে চলতো এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা কি করতো, প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করতো। ঠিক আছে, প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করে প্রকৃতির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এই মতবাদের প্রতিপাদ্য বিষয়। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও
আত্মকেন্দ্রিক। ঠিক আছে, মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠার জন্য দুর্বলের উপর চলে, সবলের অত্যাচার। এই কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। তাহলে সামাজিক চুক্তি মতবাদটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পরবর্তীতে যেটা ক্ষতিকারক সেটাও প্রমাণিত হয়েছে। রাষ্ট্র উৎপত্তির ফলে এই মতবাদটাও বেশি দিন চুক্তি নির্ভর হয়ে টিকে থাকতে পারেনি। ঠিক আছে, তাহলে প্রকৃতির রাজ্যে এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা কি করে, হস্তান্তর করে। ঠিক আছে, তাদের সামাজিক চুক্তি মতবাদটাও অনেকটা গ্রহণযোগ্যতা হারায়। সেক্ষেত্রে আসে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। কিছুটা এই মতবাদটি একটু যুক্তি নির্ভর হয় এবং পরবর্তীতে এই মতবাদটা কিছুটা টিকে থাকে। ঠিক আছে, এই মতবাদটা টিকে থাকে কারণ এই মতবাদটাকে প্রাধান্য দেওয়া হয়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটা হচ্ছে, এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। ঠিক আছে, এই ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে রাষ্ট্র হঠাৎ করে কখনো সৃষ্টি হয়নি। পরিবর্তনের ধারা অনুযায়ী বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এক নিয়মে কখনোই রাষ্ট্র এক ধরনের ভাবে চলে আসেনি। পরিবর্তনের ধারা অব্যাহত রেখে বর্তমানে আজকের এই রাষ্ট্র উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতি। আমি একটু বলি বিবর্তনগুলো সাধারণত কিভাবে হয়ে থাকে। সাংস্কৃতিক বন্ধন, সাংস্কৃতিক বন্ধন, রক্তের বন্ধন, রক্তের বন্ধন, রক্তের বন্ধন, তারপরে পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন, তারপরে ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিবর্তনের ফলে আজকের রাষ্ট্রটা উৎপত্তি হয়েছে। প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই মতবাদের প্রতিপাদ্য বিষয়। ঠিক আছে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বিভিন্ন মতবাদের মধ্যে এই মতবাদটি অনেকটা যুক্তি নির্ভর। আসলে রাষ্ট্র হঠাৎ করে সৃষ্টি হয়নি, বিবর্তনের ধারা অনুযায়ী পরিবর্তনের মাধ্যমে, ক্রমবিকাশের মাধ্যমে আজকের এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন অনেক রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদের মধ্যে এই মতবাদটা কিছুটা যুক্তি নির্ভর হিসাবে টিকে রয়েছে। ঠিক আছে, আমি আবার বলছি চারটি মতবাদ হলো কি, আমরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারলাম, বিভিন্ন মতবাদ সম্পর্কে ধারণা পাচ্ছি। এরপরে আমরা সরকার সম্পর্কে, তাহলে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদটা কি, ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, 3 হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, 4 হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এই চারটি মতবাদ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো? তাহলে এই চারটি মতবাদ থেকে পুরাতন মতবাদ হচ্ছে ঐশী মতবাদ। ঠিক আছে, এটা তোমরা নোট করে রাখবে। এবং বর্তমানে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটাই কি কিছুটা যুক্তি নির্ভর হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমি আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসি আমরা সরকার সম্পর্কে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তারপরেও যদি কারো সমস্যা কিছু থেকে থাকে তোমরা সেটা নোট করে রাখতে পারো, পরবর্তী ক্লাসে যেন সেটা বলতে পারো। ঠিক আছে, কারণ আমার আজকে পড়ার মাধ্যমে কিন্তু আমার আজকের এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আমি হয়তো পুনরায় আবার আলোচনায় আসলে তখন এই অধ্যায়টাকে ধরবো। আজকের এই অধ্যায়ে আমি শেষের অংশটা পড়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে সরকার এবং সরকার ও রাষ্ট্রের সম্পর্কের মাধ্যমে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। পরবর্তীতে নতুন একটা অধ্যায় নিয়ে আমি অবশ্যই আসবো। ঠিক আছে, আমি মতবাদগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি, যেহেতু জায়গা আছে। আমি তোমাদেরকে সরকার নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে, সরকার কি, আমি গত ক্লাসে
আমি গত ক্লাসে তোমাদেরকে সরকার সম্পর্কে ধারণা দিয়েছি, কারণ রাষ্ট্র সম্পর্কে যখন কথা বলতে হয় তখন সরকার সম্পর্কে অবশ্যই কথা বলতে হয়। রাষ্ট্র এবং সরকার এমনভাবে অবিচ্ছেদ্য একটা অংশ, মানে ওতপ্রোতভাবে জড়িত। একটা আলোচনা করলে আরেকটা আলোচনা অবশ্যই চলে আসে, ঠিক আছে? সরকার ছাড়া রাষ্ট্র আলোচনা করা যায় না, আবার রাষ্ট্র ছাড়া সরকারও আলোচনা করা যায় না, ঠিক আছে? অপরিহার্য একটা অংশ। এখন রাষ্ট্র হচ্ছে একটা বিশাল একটা ব্যাপার, কিন্তু সরকার হচ্ছে রাষ্ট্রের 4টি উপাদানের একটি উপাদান, ঠিক আছে? তাহলে সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার তোমরা লিখে রাখো, সরকার রাষ্ট্র গঠনে, সরকার রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? উপাদানটা কি আমি আন্ডারলাইন করলাম ছোটবেলায় শূন্যস্থান পূরণ করার সময়, কি মূল ইম্পর্টেন্ট শব্দটার নিচে কি করতে হয়, আন্ডারলাইন করতে হয় না? ঠিক সেরকম আমি উপাদানটা সম্পর্কে আন্ডারলাইন করে রাখলাম, কারণ এটা তোমাদেরকে বিশেষভাবে জানা দরকার। তাহলে সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না, সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়? সরকারের মাধ্যমে, ঠিক আছে? সরকার ছাড়াও কিন্তু রাষ্ট্র গঠিত হয় না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার 3 ধরনের কাজ সম্পাদন করে। 3 ধরনের কাজটা কি কি? আইন প্রণয়ন, তারপরে বিচার বিভাগ, শাসন বিচার সংক্রান্ত এবং শাসন পরিচালনা করে, ঠিক আছে? এই 3টি কাজ পরিচালনা করার জন্য সরকার কিন্তু আবার 3টা বিভাগ তৈরি করেছে। সেই 3টা বিভাগ কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, ঠিক আছে? এই 3টা বিভাগের মাধ্যমে কিন্তু এই 3টি কাজ পরিচালনা করে থাকে, ঠিক আছে? আইন প্রয়োগ করে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখে। আইন আবার শাসন আইন প্রয়োগ করে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রেখে আবার শাসন করেও, শাসন বিভাগ আবার সুবিচার করেও আইনের সমতা নিয়ে আসে, ঠিক আছে? দুর্বল যারা আইন প্রয়োগ করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অতএব সরকার বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায় যারা রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন পরিচালনা, বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সরকার জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। তাহলে সরকার কি করে? জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে সরকার এবং রাষ্ট্র সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? সরকার ছাড়া কখনো রাষ্ট্র গঠিত হতে পারে না, কারণ আমি শুরুতেই বলেছি সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? এবার আসি আমরা রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্কটা কি? যেহেতু অবিচ্ছেদ্য একটা অংশ, সেহেতু নিশ্চয়ই একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা সম্পর্কে আমরা এবার আলোচনা করব, ঠিক আছে? প্রাচীনকালে রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না, কিন্তু ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন আমি রাষ্ট্র। তবে আধুনিক কালে রাষ্ট্র সরকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, নিম্নে সেগুলো আমি আলোচনা করছি, ঠিক আছে? তাহলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমি রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, ঠিক আছে? আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, কিন্তু পয়েন্টটা লিখে নাও, আমি পয়েন্ট অনুযায়ী আলোচনা করব, ঠিক আছে? সম্পর্ক এক হচ্ছে গঠনগত, এক হচ্ছে গঠনগত, ঠিক আছে? আর 2 হচ্ছে জনসমষ্টি। দুই কি? জন এক হচ্ছে গঠনগত, 2 হচ্ছে জনসমষ্টি।
জনসমষ্টি, 3 হচ্ছে, তোমরা একটু পয়েন্টগুলো লিখে নাও, ঠিক আছে? স্থায়িত্ব, 3 হচ্ছে স্থায়িত্ব, রাষ্ট্র সরকারের সম্পর্ক, স্থায়িত্ব। 4 হচ্ছে প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রকৃতি ও বৈশিষ্ট্য, স্থায়িত্ব। 4 হচ্ছে প্রকৃতি ও বৈশিষ্ট্য। 5 হচ্ছে সার্বভৌমত্ব, ঠিক আছে? 5 হচ্ছে সার্বভৌমত্ব। হচ্ছে সার্বভৌমত্ব, ঠিক আছে? 6 হচ্ছে ধারণা, 6 হচ্ছে ধারণা। তাহলে রাষ্ট্র ও সরকার সম্পর্কে অনেকগুলো সম্পর্ক রয়েছে, তার মধ্যে মূল যে সম্পর্কটা 6টি বিষয় রয়েছে, আমি সেই 6টি বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব। সেই 6টি বিষয় তোমরা কি লিখে রাখো, ঠিক আছে? আমি সবসময় বলি এই কারণে যে লেখার সাথে পড়ার কিন্তু সম্পর্ক, কিন্তু রাষ্ট্র সরকারের সম্পর্ক যেমন ওতপ্রোতভাবে জড়িত, ঠিক সেরকম কিন্তু পড়ার সাথে লেখারও সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তুমি যতক্ষণ না লিখবে, শুনবে শুধু, ততক্ষণই মনে হবে যেন না তুমি এখনই শিখে ফেলছো এবং ভীষণ ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো যে কিছুক্ষণ পরেই, যখন ক্লাসটা অফ হয়ে যাবে, এরপরে কিছুক্ষণ পরেই তোমার কিন্তু সেই পড়াশোনাটা, স্থায়িত্বটা খুব মানে ক্ষণস্থায়ী হবে, ঠিক আছে? আর যদি তুমি পড়ার সাথে সাথে, শোনার সাথে সাথে যদি তুমি সেটাকে লিখে রাখো এবং এর পরবর্তীতে এটা নিয়ে পর্যালোচনা করো, অবশ্যই এটার স্থায়িত্ব অনেক বেশি হবে। এই কারণে আমি তোমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে তোমরা যেই দিন যে ক্লাসগুলো হবে, অতিরিক্ত পড়ার চাপ নেওয়ার দরকার নেই, অন্তত পক্ষে যেই দিন যে ক্লাসটা হবে সেই দিন সেই পড়াটাকে অবশ্যই সম্পূর্ণ করে ফেলবে। তাহলে তোমার তেমন কোনো কষ্টও হবে না, হাসতে খেলতে পড়াটা সম্পূর্ণ হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে পরীক্ষার সময় তুমি দেখবে তোমার প্রস্তুতি সম্পূর্ণ, ঠিক আছে? এই কারণে অন্তত প্রতিদিন ক্লাস হচ্ছে কয়টি? 4টি। এই 4টা পড়া নিশ্চয়ই তেমন কোনো চাপ হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে রাষ্ট্র ও সরকারের সম্পর্কটা হচ্ছে গঠন, 1 হচ্ছে গঠনগত, 2 হচ্ছে জনসমষ্টি, 3 হচ্ছে স্থায়িত্ব, 4 হচ্ছে প্রকৃতি ও বৈশিষ্ট্য, 5 হচ্ছে সার্বভৌমত্ব, 6 হচ্ছে ধারণা, ঠিক আছে? তুমি এটা অবশ্যই লিখে রাখবে এবং আমি প্রত্যেকটা সম্পর্কে একটু আলোচনা করছি। গঠনগতভাবে রাষ্ট্র এবং সরকারের মধ্যে অবশ্যই অনেক সম্পর্ক রয়েছে। জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত, ঠিক আছে? আর সরকার উক্ত 4টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে সরকার। তাহলে রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদান দরকার? আমি পূর্বে গত ক্লাসে বলেছি এবং আজকেও বলছি, 4টি উপাদান, ঠিক আছে? সেই 4টি উপাদানের একটি উপাদান হচ্ছে সরকার। তাহলে শুরুতেই বোঝা যাচ্ছে সরকার এবং রাষ্ট্রের সম্পর্কটা কত কিরকম, ঠিক আছে? তারপরে আসছে জনসমষ্টি। রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে, আর সরকার গঠিত হয় আইন, শাসন, বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে, ঠিক আছে? তাহলে রাষ্ট্র গঠিত হচ্ছে কাদেরকে নিয়ে? জনগণকে নিয়ে। আর সরকার প্রতিষ্ঠিত হচ্ছে আইন, শাসন, বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে, ঠিক আছে? স্থায়িত্ব, রাষ্ট্র কিন্তু একটা স্থায়ী ভূখণ্ড, ঠিক আছে? রাষ্ট্র হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। সরকার কিন্তু প্রতিনিয়ত কি হয়? পরিবর্তন হচ্ছে। সরকার কিন্তু স্থায়ী নয়, জনগণের দাবির মাধ্যমে যৌক্তিকভাবে কিন্তু সরকারের পরিবর্তন হয়ে বা নির্দিষ্ট সময়ের মাধ্যমে পরে জনগণের নির্বাচিতভাবে সরকার আবার পরিবর্তিত হয়ে আসছে। রাষ্ট্র কিন্তু নির্দিষ্টভাবে, স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। প্রকৃতি ও বৈশিষ্ট্য, বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন বাংলাদেশে রয়েছে সংসদীয় সরকার, ঠিক আছে? এই কারণে প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী দুইটি আবার আলাদা, ঠিক আছে? সার্বভৌমত্ব, রাষ্ট্র সার্বভৌমত্ব ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু সরকার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী নয়, ঠিক আছে? ধারণা, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা,
এটা মানে রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা করা যায়, অনুধাবন করা যায়, কিন্তু সরকারকে দেখা যায়। ঠিক আছে, এই 6টি উপাদানের মাধ্যমে আমরা রাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্কটা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের যে শিক্ষণ ফলটা ছিল আমরা সম্পূর্ণটাই কিন্তু জেনে গেলাম। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারলাম, বিভিন্ন মতবাদ সম্পর্কে ধারণা পেয়েছি, আমি মতবাদগুলো এখনো রেখে দিয়েছি। এই মতবাদে গুরুত্বপূর্ণ যে প্রতিপাদ্য বিষয়গুলো আমি সেগুলো আলোচনা করেছি এবং তোমাদেরকে বলেছি সেই জায়গাটাও তোমরা নোট করে রাখবে। ঠিক আছে, পাশাপাশি আমরা সরকার সম্পর্কে জেনেছি এবং সরকার এবং রাষ্ট্রের সাথে সম্পর্কটা নিয়েও আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আমাদের এই অধ্যায়ের আমি এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমার এই অধ্যায়টা সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু আমাদের সৃজনশীল প্রস্তুতি নিতে কিন্তু আর কোনো বাধা নেই। ঠিক আছে, সুতরাং পুরো চ্যাপ্টারটা সম্পর্কে যেমন আমাদের ধারণা হয়ে যায়, অবশ্যই আমাদের সৃজনশীলের প্রশ্নের মাধ্যমে অনুশীলন করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, কারণ পরীক্ষাতে যদি সৃজনশীল প্রশ্নে আসবে আর সৃজনশীল প্রশ্নে আমাদের মধ্যে যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর দিতে একটু কষ্ট হয় এবং অনেক সময় লাগে। তখন তোমরা বলো যে ম্যাডাম অনেক সময় হয়ে গেছে কিন্তু আমি লিখতে পারিনি। এর একটাই কারণ হচ্ছে তুমি প্রচুর চিন্তা করো কিন্তু লিখতে পারো না, কারণ প্রস্তুতিটা সেরকম ভাবে নিয়ে যাও না। এই জন্য আমি সবসময় বলি সৃজনশীল প্রশ্নের জন্য পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে এবং বুঝতে হবে এবং নিজেও সেটা বুঝে প্রয়োগ করতে হবে। এই কারণে তোমাকে অনুধাবন করে পড়তে হবে, তুমি আন্ডারলাইন করবে, মূল পয়েন্ট যেগুলো সেগুলিকে লিখে নিবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। এই পর্যায়ে আমি তোমাদেরকে একটা বাড়িটা দেই, যেহেতু আমরা সৃজনশীলে চলে আসছি, তাহলে একটা সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই লিখতে পারবে। আমি সৃজনশীল প্রশ্ন আমি সবসময় বলছি যে তোমাদেরকে নিয়ম মেনে চলতে হবে, লিখতে হবে, কারণ যাই ইচ্ছে তাই লিখতে কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর হয় না। ঠিক আছে, তোমাকে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। তাহলে তুমি রাষ্ট্র সরকার সম্পর্কে রাষ্ট্র সরকারের সম্পর্ক নির্ণয় করবে। সৃজনশীলটা আমি তোমাদেরকে বই থেকে দিচ্ছি। প্রথম অধ্যায়ের একদম সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে। ঠিক আছে, এসডব্লিউ প্রথম অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখুন। ঠিক আছে, এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখো। আমি পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আমার যতদূর সম্ভব আমি সহজ সাবলীলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখি তোমরাও বুঝতে পেরেছো। তারপরেও কিছু সমস্যা থেকে যায়, থাকাটা স্বাভাবিক। সেই সমস্যাগুলো অবশ্যই নোট করে রাখবে। আর সবসময় আমার তোমাদের কাছে প্রত্যাশা থাকবে, অনুরোধ থাকবে, তোমরা প্রতিদিন প্রতি চ্যাপ্টারটাকে প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করার চেষ্টা করবে। নিজেরাও লাইভে আসবে এবং অন্যদেরকেও লাইভে আসতে বলবে। আসলে এই লাইভ ক্লাসের কোনো বিকল্প নাই। লাইভ ক্লাসের যে কি আনন্দ, এটা একমাত্র তুমি কিন্তু লাইভে আসলেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এখানেই আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই, পরবর্তী ক্লাসের জন্য থাকো। ঠিক আছে, পরবর্তী ক্লাস এখনই শুরু হবে। ঠিক আছে।